একটা স্টকের মধ্যে স্মার্ট মানি কিভাবে আইডেন্টিফাই করব এবং সে কখন এন্ট্রি নিচ্ছে কখন এক্সিট নিচ্ছে এই বিষয়টা বিস্তর আলোচনা আজকে করব। তো দেখেন, প্রত্যেকটা জিনিসই আপনি আইডেন্টিফাই করতে পারবেন যদি সেটার থিওরি জানেন, সেটার সূত্র জানেন, সেটার ক্যালকুলেশন জানেন। চোর চুরি করলে সে কিছু না কিছু ক্লু রেখে যায়। কোনো অপরাধী যদি খুন করে বা অপরাধ করে, কোনো না কোনো ভাবে সে কোনো না কোনো প্রুফ রেখেই যাবে। তখন কি করে আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, তারপরে হচ্ছে ডিবি, এরা কি করে ওই ক্লু ধরে ধরে খুঁজে খুঁজে ওই অপরাধী বা ওই চোরকে আইডেন্টিফাই করে এবং ওই চোরের কাছে পৌঁছে যায় এবং আলটিমেটলি সে চোরটা ধরা পড়ে যায় বা সে অপরাধী ধরা পড়ে যায়। আমাদের বাজারেও ঠিক একই রকম ভাবে স্মার্ট মানি ওরা কোন স্টকে ঢুকতেছে, কিরকম বিহেভ করতেছে, এইটাই আমরা এসএমসির মাধ্যমে খুঁজবো এবং ওদের ফুটপ্রিন্ট লক্ষ্য করার চেষ্টা করব, ওদের পায়ের পদচিহ্ন লক্ষ্য করার চেষ্টা করব। সো আমরা এসএমসির বিষয়টা একটাই বিষয়, সেটা হচ্ছে মামুরা বা গেমলাররা কিভাবে কি আচরণ করে সেইটাকে ধরা। দেখেন, ওদের সাথে যদি আমরা চলতে পারি, আমরা কিন্তু সবসময়ই একটা স্টক খোঁজার ক্ষেত্রে আমরা কিন্তু প্রথমেই আগে খোঁজ খবর নেই যে ভাই এইটার মধ্যে গেমলার আছে কিনা, এইটার মধ্যে মামু আছে কিনা। আমরা ওই রকম মাঝে মধ্যে কি করি, ফোন দিয়ে বা হচ্ছে এর কাছে ওর কাছে কলিগ যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে বা পরিচিত যারা আছে তাদের কাছে খোঁজ খবর আমরা নেই। এটার মধ্যে কি মামু আছে, এটার মধ্যে কি হিরো সাহেবের মতো লোক আছে, হ্যাঁ, এটার মধ্যে কি ধর্মেশের মতো লোক আছে কিনা। তো এইগুলো আমরা খোঁজার চেষ্টা করি। ভাই এই এখন থেকে আজকে যদি এই ক্লাসটা আপনারা করেন, এরপর থেকে আপনারা কখনোই একজনের কাছে ফোন দিবেন না, আরেকজনের কাছে জানবেন না। আপনারা নিজেরাই চার্ট দেখে আইডেন্টিফাই করতে পারবেন। চার্ট কথা বলে, চার্টের মধ্যেই আপনি সব পাবেন। আপনি যদি চার্ট রিড করা শিখেন, আপনি চার্ট রিড করা জানেন না দেখে আপনি পারেন না। আমি চার্ট করা রিড করা করতে পারি দেখেই আমি এটা ধরতে পারি। সো ওইটার কিছু টেকনিক আছে যেটা দিয়ে আমরা এই স্মার্ট মানিকে আইডেন্টিফাই করব। তো চলেন, আমি স্মার্ট মানি কি জিনিস সেটা আপনাদেরকে একটু ডিসক্রাইব করলাম। এখন চলেন যে আমরা মার্কেটে সচরাচর যেটা জানি বা যেটা বুঝি সেইটা নর্মাল মার্কেট ডিসক্রাইব করে আমরা জানি বা বুঝি। দেখেন এইখানে আমি কি লিখছি, এই জায়গাটা লিখছি নর্মাল মার্কেট স্ট্রাকচার। একটা মার্কেটের বা একটা স্টকের কি ধরনের স্ট্রাকচার থাকে। একটা স্টক যখন এইখান থেকে পড়ে এই জায়গা আসে, তখন এই জায়গাটাতে একটা 2 মাস 3 মাস বা 6 মাসের একটা অ্যাকুমুলেশন হয়। প্রথম ফেজ ধরেন এই পর্যন্ত পড়ে গেছে, এইটুক বাদ দিলাম, প্রথমে থাকবে হলো অ্যাকুমুলেশন, তারপরে হচ্ছে পাবলিক পার্টিসিপেশন, তারপরে ডিস্ট্রিবিউশন, দেন কারেকশন। মানে চারটা ফেজ থাকে একটা স্টকের। প্রথমে থাকবে অ্যাকুমুলেশন, এই জায়গা থেকে অ্যাকুমুলেশন সে করবে। একটা স্টক পড়ার পরে সে এইখানে অ্যাকুমুলেশন করবে 2 মাস 3 মাস 6 মাস। দেখবেন যে একটা জায়গায় প্রাইসটা বাউন্স ব্যাক করতেছে না, প্রাইসটা একটা জায়গায় ঘোরাফেরা করতেছে, ওইটাকে বলে অ্যাকুমুলেশন। এখন এই অ্যাকুমুলেশনটা 15 দিনের হইতে পারে, 1 মাসের হইতে পারে, 3 মাসের হইতে পারে, 6 মাসের হইতে পারে, এমনকি 1 বছরের হইতে পারে। বড় স্টক বা ফান্ডামেন্টাল স্টক এগুলা সচরাচর 6 মাস 1 বছর ধরে অ্যাকুমুলেশন হয়। এখন আমি জানি না ভাই যে এই স্টকটা কতদিন ধরে অ্যাকুমুলেশন করবে, সেটা 15 দিনও হইতে পারে, সেটা 1 মাসও হইতে পারে, সেটা 1 বছরও হইতে পারে। সো আমি যদি এইখানে এন্ট্রি নেই তাহলে আমাকে লম্বা সময় ওয়েট করতে হবে এবং একসময় প্যানিক হয়ে এই শেয়ার থেকে আমরা বের হয়ে যাই। আমরা যারা ট্রেডার আছি বাজারে, আমরা যারা শর্ট খেলোয়াড়, একেবারে আমি খাস বাংলায় বললাম, আমরা যারা শর্ট খেলোয়াড় তারা সবসময় চাই যে আমার স্টকটা আজকে কিনলে কালকে থেকেই হল্ট হওয়া শুরু করুক বা কালকে থেকে বাড়া শুরু করুক। আপনি স্বীকার করেন আর অস্বীকার করেন, আমরা সবসময় এটা চাই, সবাই চাই যে আমার স্টকটা আমি আজকে কিনছি, আগামী দিন আমার স্টকটা হল্ট হোক, আগামী দিনে আমার স্টকটা বাড়ুক। কিন্তু আলটিমেটলি সেটা হয় না বাজারে। এটা হয় না কি কারণে? এটা আমাদের সাইকোলজিক্যাল কারণ হইতে পারে বা এটা আমাদের জানার অজ্ঞতা হইতে পারে, আমাদের ধরার অজ্ঞতার কারণে হয় না। তো একটা সময়, চলেন টপিকে ফিরে আসি, একটা সময় অ্যাকুমুলেশন হয়, দেন এই জায়গাটাতে হয় পাবলিক পার্টিসিপেশন। এই পুরা জায়গা হয় পাবলিক পার্টিসিপেশন। নর্মাল মার্কেট স্ট্রাকচার যেটা মার্কেটে শেখানো হয়, নর্মালি আপনি বিভিন্ন জায়গায় ইউটিউব বা ফেসবুক বা হচ্ছে বিভিন্ন অনলাইনে দেখবেন এইভাবে মার্কেট স্ট্রাকচারটা শেখানো হয়, সবাই এটাই শেখায়। তো আমি আপনাদেরকে জাস্ট আগে নর্মালটার সাথে পরিচয় করে দিচ্ছি, দেন আমি যাবো এসএমসিটাতে। তো এই জায়গাটা পাবলিক পার্টিসিপেশন, এইখানে যখন প্রাইসটা এই পর্যায়ে আসে
এত দূর চলে আসে বা এটা ব্রেকআউট করে এই পর্যন্ত আসে, তখন পাবলিক এটার মধ্যে ইনভলভ হওয়া শুরু করে যে না স্টকটা বাড়তেছে, আজকে হল্ট হয়েছে, কালকে হল্ট হয়েছে, আরো যাবে। স্টকটা 20 টাকায় আছে, মার্কেটে নিউজ আছে এই স্টকটা 50 টাকায় যাবে, তখন এই 10 টাকার স্টক 20 টাকায় চলে গেছে, তখন আপনি এন্ট্রি নিছেন, দেন আলটিমেটলি এটা পড়েই যাবে, এটা আপনি এখান থেকে প্রফিট নিতে পারবেন না। তো এই জায়গাটাতে পাবলিক পার্টিসিপেশন হয়, এইখানে হয় ডিস্ট্রিবিউশন। যখন ডিস্ট্রিবিউশন হয় তখন এই জায়গাতে পাবলিককে ম্যানিপুলেশন করে যে স্টকটা এইখান থেকে 10 টাকা থেকে 30 টাকায় আসছে, এটা আরো 50 টাকায় যাবে। তখন এই জায়গাটাকে ওরা মার্কেটে একটা নিউজ টিউজ ছড়ায়, মার্কেটে একটা বুলিশনেস দেখায়, এখানে ডিস্ট্রিবিউশন হয়, দেন এখানে কারেকশনটা হয়। তাহলে একটা স্টকের 4টা ফেজ: অ্যাকুমুলেশন, পাবলিক পার্টিসিপেশন, ডিস্ট্রিবিউশন, দেন কারেকশন। পাবলিক এখানে পার্টিসিপেশন করছে, স্টকটা যখন এইখানে যাবে তখন এই পাবলিক ভাবে যে এর চাইতে আরো বেশি উপরে যাবে, তাহলে স্টকটা আমি ধরে রাখি, অথবা অনেক নতুন করে এখানে অনেকেই এন্ট্রি নিবে, ব্রেকআউট এন্ট্রি বলেন, অন্যান্য কিছু এন্ট্রি বলেন, যে এই জায়গার থেকে আরো প্রাইসটা উপরে যাবে, সেই চিন্তা ভাবনা করেই তারা এইখানে এন্ট্রিটা নেয়। আলটিমেটলি এইখান থেকে প্রাইসটা পড়ে না, যখন এখানে ডিস্ট্রিবিউশন শেষ, স্মার্ট মানিদের এইখানে অ্যাকুমুলেশন করছে, এই জায়গা পাবলিক ইনভলভ করছে, দেন এই জায়গাটাতে আবার ডিস্ট্রিবিউশন করছে, ডিস্ট্রিবিউশন করার পর দেন কারেকশন। একটা স্টক এইভাবেই কাজ করে, মানে নর্মাল ফেজ একটা স্টকের লাইফ সাইকেল এটাই হয়, প্রথমে অ্যাকুমুলেশন, দেন পাবলিক পার্টিসিপেশন, দেন ডিস্ট্রিবিউশন, তারপরে কারেকশন। কারেকশন হওয়ার পর আবার এই লেভেলে যখন আসবে আবার অ্যাকুমুলেশন হবে, আবার সেম ওয়েতে সাইকেলটা কমপ্লিট করবে। মানে একটা সাইকেল সে কন্টিনিউয়াসলি এইভাবেই করতে থাকে, একবার শেষ আবার দ্বিতীয়বার হবে। যখন আপনি ধরেন এখানে ডিস্ট্রিবিউশনের মধ্যে ফেসে গেছেন, যখন প্রাইসটা কারেকশন হবে তখন আপনি আর বিক্রি করতে চাইবেন না, তখন আপনাকে একটা স্টক নিয়ে 1 বছর 2 বছর 3 বছর ধরে ওয়েট করতে হবে, যেটা আমরা বাজারে সচরাচর দেখতে পাই। ভাই আমি এক সময় এর শিকার হয়েছি, এই বুলিং এর শিকার আমিও হয়েছি, আপনারা হন নাই এই কথা বললে আমি বিশ্বাস করব না, সবাই হয়েছে। সো আপনাকে এই বিষয়গুলো বুঝতে হবে। তো এই গেল নর্মাল মার্কেট স্ট্রাকচার। আচ্ছা, এখন যদি কারো যদি কোশ্চেন থাকে এই ফিগার সম্পর্কে, তারা কোশ্চেন করতে পারে, কোনো জায়গায় যদি না বুঝে থাকেন তাহলে কোশ্চেন করেন। আমি দেখেন নর্মাল স্ট্রাকচার বুঝলাম, এখন ডিফারেন্সটা বুঝেন। আমি পরেরটা করে দিয়ে পরে আবার বুঝাবো, দুইটা এক জায়গায় দিয়ে আমি বুঝাবো যে কি হয়েছে। দেখেন এসএমসি অনুযায়ী, এসএমসি এখন দেখেন এসএমসি মার্কেট স্ট্রাকচার, এইটা আপনাদের ভালো করে বুঝতে হবে। নর্মালটা যতটুকু বুঝছেন ওইটুকু হলেও হবে, কিন্তু এসএমসির মার্কেট স্ট্রাকচার আপনাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। একদম এটা সেটা বসেন, আপনাদেরকে যা শিখাইতে চাচ্ছি সারা জীবন করে খাইতে পারবেন। সেম জিনিস দেখেন, প্রথমে অ্যাকুমুলেশন, আগেরটাও অ্যাকুমুলেশন হয়েছে, এই জায়গার থেকে এইটুক ঠ্যাং স্মার্ট মানি এন্ট্রি, মানে স্মার্ট মানি ওরা এন্ট্রি এই জায়গায় নিছে, এইখান থেকে এন্ট্রি নেওয়া শুরু করছে, কিন্তু ও এইখানে প্রকাশ করছে যে আমি এন্ট্রি নিছি, প্রাইসটা বাড়ছে, ও প্রকাশ করছে, এইখানেই তার এন্ট্রি হয়েছে, কিন্তু বেশি পরিমাণ কেনা শুরু করছে ও এইখান থেকে বেশি পরিমাণ কেনা শুরু করছে। ও আস্তে আস্তে এখানে 10 দিন 15 দিন ধরে অ্যাকুমুলেশন করছে, এই বক্সের যখন বাইরে চলে গেছে, বাইরে যে এই একটা উপরের দিকে যখন ব্রেকআউট দিছে, এই বক্সের ব্রেকআউট দিছে, তখন এইখানে আমি যখন অ্যানালাইসিস করি আমি তখন বুঝতে পারি যে এই জায়গা থেকে স্মার্ট মানি ওরা ইনভলভ হয়েছে। যে পর্যন্ত এই বক্সের মধ্যে থাকবে সে পর্যন্ত ওকে আমি ওয়াচ লিস্টে রাখবো, আমি ওকে কখনো কেনার চেষ্টা করব না। আমি ওর ওয়াচ লিস্টে, যখনই বক্সের উপরে চলে যাবে তখনই আমি শর্ট লিস্টে নিয়ে আসবো, তখন আমি কিনবো না। যখন বক্স ব্রেকআউট দিবে, অনেকে কি করে ব্রেকআউট এন্ট্রি দেয়, এই জায়গা থেকে এই বক্স এরকম একটা বক্স আকারে রাখে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা দাগ দিয়ে রাখে। মানে নর্মাল যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করে, যারা প্রাইস অ্যাকশন, শুধু প্রাইস অ্যাকশন নিয়ে অ্যানালাইসিস করে, তারা শুধু এই জায়গা থেকে তাদের এন্ট্রি হয়। দেখেন আমি আপনাদেরকে বোঝাচ্ছি, এই জায়গা থেকে শুধু তাদের এন্ট্রি হবে। তো এইখানে যখন এন্ট্রি হয়ে গেল, ওদের স্মার্ট মানিও ইনভলভ হয়েছে, আমি বুঝতেছি স্মার্ট মানি ইনভলভ হয়েছে, কিন্তু আমার এন্ট্রি এখানে হবে না। আমি বুঝলাম সে এইখানে স্মার্ট মানি ইনভলভ হয়েছে, এই স্টকটাতে স্মার্ট মানি ওরা এখানে ইনভলভ হয়েছে। দেন ওরা কি করবে, ওদের যদি 10 লাখ শেয়ার কেনার থাকে, ওরা এইখানে অ্যাকুমুলেশন করে এই পর্যন্ত 5 লাখ শেয়ার কিনছে, বাকি 5 লাখ শেয়ার ওদের কেনা বাকি থাকে। ওরা একবারে কিনতে পারে না, ওরা একবারে কিনতে যায় তো এতটুকু ওরা বাড়াই ফেলছে প্রাইসটা। ওরা যখন এইখানে আস্তে আস্তে কালেকশন করতে করতে দেন ওদের দেখা যায় যে বাই প্রেশারটা যখন বেশি আসে তখনই প্রাইসটা বেড়ে যায়। প্রত্যেকটা স্টকেরই বাই প্রেশার লাগে স্টকের প্রাইস আপ করার জন্য। বাই প্রেশারই যখন দিচ্ছে তখন স্টকের দাম বেড়ে যাচ্ছে। তখন আমি বুঝলাম যে এই জায়গা থেকে স্মার্ট মানি ইনভলভ অলরেডি হয়ে গেছে। ওদেরকে আমি কি বলছি একটা কথা, যে 10,000 শেয়ার কেনার কথা ছিল, 10 লাখ শেয়ার কেনার কথা ছিল, তারা কিনছে কয় লাখ, মাত্র 5 লাখ। বাকি 5 লাখ শেয়ার ওদের কেনা বাকি আছে এখনো। তো এখন এইখানে যদি শেয়ারের দাম 20 টাকা থাকে, এইখানে যদি 25 টাকা হয়ে যায়, সে কি 5 টাকা বেশি দিয়ে কিনবে? কখনোই কিনবে না। সে চেষ্টা করবে 20 টাকার আশেপাশে শেয়ারটা কেনার জন্য। সো তখন কি করে, ও এইখানে গেলে পরে
ও হয়তো বা যে 5 লাখ শেয়ার কিনছে সেখান থেকে 1 লাখ শেয়ার সেল প্রেসার দিবে, বাকি 4 লাখ হাতে রেখে, অথবা সে বাই করা বন্ধ করে দিবে। যদি স্মার্ট মানি বাই করা বন্ধ করে দেয় তাহলে আলটিমেটলি ওই শেয়ারটা আপনি আমি কিনে কখনোই বাড়াইতে পারবো না, তখন আলটিমেটলি অটোমেটিকলি শেয়ারটার প্রাইস ফল করবে এইখান থেকে, যখন সে বাই প্রেসারটা বন্ধ করে দিচ্ছে বা বাই করা বন্ধ করে দিচ্ছে। যদিও কোনো কারণে যদি না পড়ে, প্রাইসটা যদি এই রেঞ্জে মানে 22 টাকা রেঞ্জে যদি নাও আসে, 25 টাকা থেকে 22 টাকা যদি নাও আসে, তখন সে কি করবে, সে একটু সেল প্রেসার দিবে। পাবলিক তখন ম্যানিপুলেশন হয়ে, পাবলিক তখন হুমড়ি তুমড়ি খায়, সে পাবলিকও ওই শেয়ারগুলো সেল করা শুরু করবে। দেখেন এই জায়গা থেকে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। এই জায়গা থেকে যখন একটা স্টক আপনি আমার মতো লোক টেকনিক্যাল অ্যানালাইসিস করে টোরে সব কিছু দেখে এইখানে এই লেভেলে আমি এন্ট্রি নিলাম, যারা ব্রেকআউট এন্ট্রি নেয় তারা এই লেভেলে এন্ট্রি নেয়, এন্ট্রি নেওয়ার পরে এইখানে প্রাইসটা যায়, আলটিমেটলি প্রাইসটা কিন্তু এইদিকেই আসে। আসার পরে যখন তার স্টপ লস কিন্তু এই দাগের নিচে, সে এইখানে এন্ট্রি নিছে, সে কখনোই এই দাগের উপরে যতক্ষণ থাকবে সে হোল্ড করবে, যখনই এর নিচের দিকে আসবে তখনই সে সেল করে দেবে। তার স্টপ লস এইখানে সো তার স্টপ লসটা হান্টিং করে ফেললো, মানে স্বীকার করলো। কারা স্বীকার করলো? মামুরা স্বীকার করলো। সে জানে যে আপনার দম কত দূর, আপনার দৌড় কত দূর। আপনি এইখানে এন্ট্রি নিলে, আপনি যখন প্রাইসটা ফল করছে তখন আলটিমেটলি সে এইখানে যখন ক্লোজ দিবে তখনই সে বেরিয়ে যাবে। তার মানে কি, যারা অ্যানালাইসিস করে তাদেরটাও কাটলো, যারা নর্মাল অ্যানালাইসিস না করে নর্মালি কেনে টেনে, নর্মাল বাজার, আমাদের বাজারে ম্যাক্সিমাম বিনিয়োগকারী এরকমই হয়, ওনারা অ্যানালাইসিস না করে কোনো রকম চাটমাট না দেখে ওনারা একজনের কথা মতো কিনলো, কিন্তু দেখতেছে সে এইখানে এন্ট্রি নিছিল, ধরেন কেউ এইখানে এন্ট্রি নিছে 24 টাকায়, যখন প্রাইসটা 22 টাকা এসে তখন মনে করছে না এটা টিকবে না, এটা আরো নিচে যাবে, তাহলে আমি বিক্রি করে দিই। অনেকে এইখানে বিক্রি করে দেয়। এইটাকে বলে, দেখেন এই লাইনটাকে আমি বলেছি কি ম্যানিপুলেশন। এক্স্যাক্টলি সেটাই হয়েছে। ম্যানিপুলেশন মানে আপনাকে ধোকা দেয়া, আপনাকে ম্যানিপুলেট করে এইখান থেকে ওরা শেয়ারটা হাতায় নিছে। আপনি যদিও বা এইখানেও এন্ট্রি নিয়ে থাকেন, আপনি অল্প কিছু লাভ দিয়ে 2 টাকা 1 টাকা লাভ দিয়ে, মানে বড় মুখটা আপনাকে দিবে না, আপনাকে হয়তো 1-2 টাকা বা 10-5% লাভ দিয়েও আপনাকে ছেড়ে দিবে, অথবা কারো স্টপ লস হিট করায়া, হান্টিং করায়া, দেন সে ওইখানে প্রাইসটা নিয়ে যাবে। এই জায়গাতে প্রাইসটা নেবে। এই জায়গাটাতে হয়েছে কি ম্যানিপুলেশন। এখানে ঠিক ম্যানিপুলেশন হয়েছে, মানুষকে ধোকা দিয়ে ও শেয়ারটা, বাকি যে 5 লাখ শেয়ার কেনা বাকি ছিল, ওই বাকি 5 লাখ শেয়ার সে এইখানে কিনেছে। দেন এইখানে যখন পাবলিককে বের করে দিল, এইখানকে এই টোটালি মানে এইখানে যারা কিনছিল, এই এরিয়া ভরে যারা কিনছিল তাদেরকে টোটালি এইখান থেকে বের করে দিছে। বের করে দিয়ে ওর 10 লাখ শেয়ার সে কেনা শেষ। তারপরে দেন বুম যখন করতেছে, তখন তো যখন দেখেন আপনারা একটু খেয়াল করেন, যে শেয়ারটা যখন আপ ট্রেন্ডে যায় সে শুধু যেতেই থাকে, অর্থাৎ থামার গন্ধ নাই। হয়তোবা 2-1টা পুল ব্যাক দেয়, ওটা 2-1জন আমার মতো 2-1জন ধরেন স্মার্ট যারা আছে তাদেরকেও বের করার জন্য অনেক সময় পুল ব্যাক ট্যাক দেয়, ঠিক আছে, কিন্তু ওদের যতদূর গন্তব্য তারা ঠিক ততদূর পর্যন্তই নিয়ে যায়। তো এই জায়গা থেকে ম্যানিপুলেশন সে করেছে, ম্যানিপুলেশন করে এইখানে তাদেরকে আউট করে দিয়ে বাকি যা শেয়ার ছিল ও নিয়ে দেন এইখানে এই পর্যন্ত পৌঁছাইলো। দেন দেখেন এইখানে একটা রেঞ্জ বাউন্স করতেছে, এইখানে একটা রেঞ্জ বা এই জায়গাটাতে বোঝার চেষ্টা করেন। ডিস্ট্রিবিউশন জোনে কি হবে? ডিস্ট্রিবিউশন জোনে এইরকম, মানে এইখানে যে রকম অ্যাকুমুলেশন হয়েছে ঠিক এই রকম চেহারাই করবে। এখন যারা একটু ওভার স্মার্ট, যারা মনে করে যে আমি ব্রেকআউট ট্রেড নিব, যারা একটু টেকনিক্যাল অ্যানালাইসিস জানেন তারা তো জানেন ব্রেকআউট কি জিনিস, আর যারা জানেন না তাদেরকে আমি পরে শিখাই দেবো যে ব্রেকআউট কি জিনিস। দেখেন আপনারা এখানে একটু বুঝলে আপনারা বুঝবেন যে এই জায়গা থেকে ব্রেকআউট করছে। দেখেন এই জায়গা থেকে প্রাইস ব্রেকআউট করছে। অনেকেই কি করবে, যারা ব্রেকআউট ট্রেড নেয় তারা এই জায়গা থেকে এন্ট্রি নেবে। আলটিমেটলি সে জানলোই না এটা একটা ডিস্ট্রিবিউশন জোন, সে কখনো এটা মার্কই করে না এটা ডিস্ট্রিবিউশন জোন। এখানে আমি এন্ট্রি নিব কিভাবে? সে শুধু 4টা এরকম বক্স আকারে রাখছে, 2টা রেজিস্ট্যান্স আছে, এই 2টা রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করলাম এন্ট্রি নিব, এখান থেকে আরো যাবে। হ্যাঁ, মার্কেটে নর্মাল যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করে এইভাবেই শেখায়, ভাই ব্রেকআউট, এটা যদি ব্রেকআউট করে তাহলে 50 টাকার শেয়ার 70 টাকায় সে চলেই যাবে, কিন্তু আসলে আলটিমেটলি ওইরকম হয় না। ধোকাটা মানুষ এইখানেই খায়। এখানে ব্রেকআউট যখন করেছে দেন দেখেন প্রাইসটা ফল করছে, ব্রেকআউট যখন হয়েছে এইখানে উঠায় দেন ধাবাস ফলাই দিছে, কারণ ওরা অলরেডি ডিস্ট্রিবিউশন জোন ছিল, আপনাকে ম্যানিপুলেশন করছে। এই জায়গাটাতেও ম্যানিপুলেশন করছে যে এইখানে তোমরা আসো, তো আপনাকে লোভ দেখাইছে, এই জায়গাটুকু আপনাকে লোভ দেখাইছে যে তুমি আসো এই শেয়ারটা কিনো। কারণ যারা স্মার্ট মানি ওরা কারো না কারো কাছে তো এই মালটাকে অফলোড করতে হবে। অফলোড করার জন্য তাদের কারো না কারো আমাদের মতো সাধারণ বিনিয়োগকারী আছে, এদেরকে তো মুরগি বানাইতে হবে। তো
তো এই মুরগিটাই আমরাই হই এই সব জায়গাতে দেখেন এই জায়গায় এইটা আমি কি বলেছি, এই জায়গাটা বলেছি রিডিস্ট্রিবিউশন আর ম্যানিপুলেশন। এখানে তো ডিস্ট্রিবিউশন কিছু করছেই, কিন্তু কিছু দেখা গেল ওরা ওই 10 লাখ শেয়ার কিনছে, এইখানে তাদের 8 লাখ শেয়ার সেল করা হয়ে গেছে, এখন বাকি 2 লাখ আছে। 2 লাখ শেয়ার কি করবে? 2 লাখের মধ্যে থেকে ওইখান থেকে সে আরো 1 লাখ কিনবে, 1 লাখ কিনে দেন উপরে উঠাবে, একসাথে 3 লাখ আবার বিক্রি করে বেরিয়ে আসবে। এটাকে বলে রিডিস্ট্রিবিউশন অথবা রিম্যানিপুলেশন। এইখানে ম্যানিপুলেশন একবার করছে, এখানে ডিস্ট্রিবিউশন একবার করছে, এই জায়গাটাতে দুইটাই একসাথে হয়েছে। এটা হচ্ছে রিডিস্ট্রিবিউশন অ্যান্ড রিম্যানিপুলেশন। আপনাদের কারো কি এটার স্ক্রিনশট লাগবে? কেউ যদি বলেন আমি স্ক্রিনশটটা দিব, দেন প্রাইসটা ফল। তার মানে আপনি এখানে আটকা, আপনি যদি এন্ট্রি নিয়ে থাকেন আপনি এখানে আটকা। এইটুক হচ্ছে এসএমসির মার্কেট স্ট্রাকচার। আপনারা কেউ যদি কোনো কিছু কোনো জায়গায় বা কোনো একটা ইন্ডিভিজুয়াল টপিকসে বা কোনো একটা সুইংয়ে যদি না বোঝেন আমাকে কোশ্চেন করতে পারেন, আমি অ্যান্সার করব। বলেন ভাই, কেউ কি কোনো কোশ্চেন আছে? তাহলে কোশ্চেন না থাকলে তাহলে পরবর্তী টপিকসে আমরা আগাই। এসএমসির স্ট্রাকচার, মার্কেট স্ট্রাকচার সম্পর্কে আমরা জানলাম। এখন এইটা আমরা মার্কেটে কিভাবে খুঁজবো সেটা হলো একটা বিষয়। দেখেন এই জায়গা থেকে আমি একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে তো আমার ফিগারটা? কারো কোনো দেখতে অসুবিধা আছে? বস মানে ব্রেক অফ স্ট্রাকচার, মানে একটা স্ট্রাকচারকে ব্রেক করে দিচ্ছে। আর একটা হচ্ছে চক, চেঞ্জ অফ ক্যারেক্টার। একটা কি? একটা বস, ব্রেক অফ স্ট্রাকচার, আর একটা কি? চক, চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন বস কি জিনিস, চক কি জিনিস, ফুল মিনিংটা আমি বুঝাইলাম। এখন বস যেটা কি আর চক যেটা কি সেটাকে বুঝাবো। আগে চকটা বুঝাবো, দেন বসটা বুঝাবো। দেখেন একটা স্টক যখন ডাউন ট্রেন্ডে হয়, যখন ডাউন ট্রেন্ডে আসে, আচ্ছা আমি আগে বসটাই বুঝাই আপনাদের সুবিধার্থে, চকটাকে না বুঝাই, আগে বসটাই বুঝাই। যখন ডাউন ট্রেন্ড শুরু করছি, দেখেন যখন একটা স্টক ডাউন হয়, একটা স্টক কিন্তু এইরকম ডাউন হয়, তারপরে এইরকম আপ ট্রেন্ড হয়, মানে ডাউন ট্রেন্ড থাকে আপ ট্রেন্ড থাকে, প্রত্যেকটা স্টকেরই সাইকেল এইভাবে হয়। একবার ডাউন ট্রেন্ড হয়, ডাউন ট্রেন্ডের পর আপ ট্রেন্ড যায়। দেখেন যখন সে ডাউন ট্রেন্ডে আসে বা আপ ট্রেন্ডে যায়, তখন একটা স্টক সরাসরি ফল করে না, এইরকম সরাসরি ফল করে না কখনো। সে সুইং লো, সুইং হাই, সুইং লো, সুইং হাই, সুইং লো, সুইং হাই, সুইং লো, মানে লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, মানে আপ ডাউন। বাংলা কথা হলো আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন করে করে সে নামে। আমরা এইসব জায়গাতেই ধোকা খাই, আমরা এইসব জায়গাতেই সবসময় ধোকা খাই। এই ধোকা থেকে বাঁচার জন্য, যেমন কেউ যদি মনে করে এইখান থেকে স্টকটা উপরের দিক যাচ্ছে, অনেকে মনে করে না স্টকটা তো এখন পুল ব্যাক দিছে, স্টকটা এখন উপরের দিকে যাবে, অনেকে এখানে এন্ট্রি নিয়ে এই জায়গাতে ফাঁসে। দেখেন তারপর আলটিমেটলি প্রাইসটা ডাউন। আবার অনেকে কি করে যে এই প্রাইসটা ডাউন হয়েছে, তো এই এত দূর পর্যন্ত আসছে, আমি স্টপ লস নেই, তারপর দেন এইখানে আসার পরে দেন উপরের দিকে গেছে, কিন্তু আলটিমেটলি সে ওই জায়গাতেও লুজার হয়েছে, মানে বাই করার ক্ষেত্রেও লুজার হইলো, সেল করার ক্ষেত্রেও লুজার হইলো, মানে দুই দিক দিয়ে সে লুজার। এই লুজারের হাত থেকে বাঁচবো আমরা কিভাবে, সেই টেকনিকটাই আমরা চকের মধ্যে শিখবো বা বসের মধ্যে শিখবো বা এসএমসির মধ্যে শিখবো। দেখেন যখন একটা লোয়ার লো, এইখানে একটা লো করছে, এখানে একটা হাই করছে, দেন আর একটা লো করছে, এই লো থেকে এই লো পর্যন্ত আমি ডাক দিব। দেখেন আমি এটা একটু উঠাই দিই, আবার নতুন করে রাখি। এইখানে এটা ধরবো, এই ট্রেন লাইনটা ধরবো, জাস্ট এটার সাথে এটা আমি মিলিয়ে দিব। মিলিয়ে দিলে কি হইলো, এইখানে আমার একটা বস হইলো, BOSS, ব্রেক অফ স্ট্রাকচার, মানে এই যে স্ট্রাকচারটা হয়েছিল এটাকে ব্রেক করে সে নিচের দিকে আসছে। সেকেন্ডটাও সেম তাই, থার্ডটাও সেম তাই। আচ্ছা গেল, এটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে গেল। আপ ট্রেন্ডের ক্ষেত্রে, মানে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে বস খুঁজবেন নিচে, চার্টের নিচে, এবং আপ ট্রেন্ডের ক্ষেত্রে বস খুঁজবেন চার্টের উপরে। আমি আবারও বলতেছি, দেখেন এইখানে একটা বস হয়েছে, আমি চকটা একটু পরে স্কিপ করতেছি, চকটা আমি বুঝাবো। দেখেন বসটা খুঁজবেন এটার উপরে, চার্টের উপরে। এইখানে একটা সুইং হাই হয়েছে, এইটাকে ব্রেকআউট করে নতুন একটা হায়ার হাই ক্রিয়েট করছে। সো এই জায়গাটাতে একটা বস হয়েছে। তার মানে যখন ডাউন ট্রেন্ড থাকবে বস খুঁজবো আমরা নিচে, যখন আপ ট্রেন্ড থাকবে ডাউন করবো, বস খুঁজবো আমরা চার্টের উপরের দিকে। এইরকম করে আসার পরে দেন একটা সময় যায় দেখেন এই জায়গাটাতে একটা ডাবল বটম হয়েছে। আপনারা খেয়াল করছেন কিনা দেখেন এই জায়গাটাতে, এবং এই জায়গাতে, আচ্ছা এটা একটু ভালো করে রাখি
আপনাদের বোঝার সুবিধার্থে। দেখেন এইখানে একটা সুইং হয়েছে, এইখানে একটা সুইং হয়েছে, কিন্তু একটা লো আর একটা লোকে ব্রেক করে নাই, দুইটা ডাবল বটম হয়েছে। অনেক সময় আমরা বাজারে শুনি ডাবল বটম প্যাটার্ন, হ্যাঁ, তারপরে ডাবল টপ প্যাটার্ন। এই ডাবল বটম প্যাটার্ন, ডাবল টপ প্যাটার্ন এই স্মার্ট মানি ওরাই তৈরি করে, ওদের কাজের জন্যই ওরাই তৈরি করে। আমরা এতদিন ডাবল টপ ডাবল বটম প্যাটার্ন খুঁজতাম, আমরা এখন এক্স্যাক্টলি কেন হচ্ছে, কি কারণে হচ্ছে এইটা আমরা শিখবো। দেখেন এখানে একটা ডাবল বটম জিনিস তৈরি হয়েছে। তো আলটিমেটলি অনেকেই কি করে, ডাবল বটম দেখে, মানে চার্ট প্যাটার্নের মধ্যে ডাবল বটম দেখে এইখানে সেন্টি নেয়, আলটিমেটলি এইখানে যাওয়ার পর দেন ধাপাস। তো এই জায়গাতেও ম্যানিপুলেশন, ওই যে ম্যানিপুলেশন আসলো, আমি প্রথম অবস্থায় বলছি ম্যানিপুলেশন হয়, ওটার সাথে একটু মিলানোর চেষ্টা করেন, ওটার সাথে লিঙ্ক করার চেষ্টা করেন। এইরকম যে এই লো মানে এতক্ষণে তো লোয়ার লো করে আসছে, কিন্তু আপনি যখন দেখলেন যে এইখান থেকে প্রাইসটা উপরের দিকে গেছে, অনেকে এইখানে এন্ট্রি নেবে, অনেকে এইখানে এন্ট্রি নেবে, আপনি এখানে অবজার্ভ করবেন, বসে থাকবেন, আপনার কোনো কাজ নাই এখানে, আপনি কিচ্ছু করবেন না, আপনি জাস্ট দেখবেন চারটা। অনেকেই যা করতেছে আপনি মজা নেবেন, যে ওরা যা করতেছে করুক বাবা, আমার টার্গেট মতো না আসা পর্যন্ত আমি এখানে এন্ট্রি নিব না। সো এইখান থেকে এই পর্যন্ত আপনি ওয়েট করবেন। আমি ওই তখন এই চারটাতে দেখেন, তখন আমি বলছিলাম এই জায়গা থেকে আপনি ওয়েট করবেন, এই সেই জায়গা দেখেন এইরকম ডাবল টপ করলো, নিচে করে নতুন করে লো ক্রিয়েট করে নাই, দেন এইখানে একটা হাই ছিল, এই হাইকে কি করলো, সে ব্রেকআউট করে দিছে। যখনই এই হাইকে ব্রেকআউট করে দিল, ওর একটা প্যাটার্ন ছিল, মানে ডাউন ট্রেন্ডে ছিল, লোয়ার লো করে নিচের দিকে আসছে। যখনই দেখতেছেন যে এই লোকে, মানে এইখানে একটা লো ছিল, দেখেন কোনো সময় কিন্তু এই লো উপরে যায় নাই, কোনো সময় কিন্তু এই লোকে উপরের দিকে যায় ব্রেক করে নাই, লোয়ার লো করে আসছে, বা লোয়ার হাই করে আসছে। এটাকে বলে লোয়ার হাই, এটাকে বলে লোয়ার লো। এই লোয়ার হাইকে, মানে এই হাই দিয়ে ব্রেকআউট করতে পারে নাই। যখনই দেখবেন আপনার একটা স্টকে এই যে হাইটা ছিল প্রিভিয়াস হাই, এই হাইকে সে ব্রেকআউট করে দিছে, তখনই বুঝবেন এই জায়গা থেকে স্মার্ট মানি ইনভলভ হয়ে গেছে। তখন আপনি এই স্টকটাকে ওয়াচ লিস্টে রাখবেন, এবং এইরকম একটা দাগ দিয়ে তখন চক লিখে রাখবেন। চক মানে চেঞ্জ অফ ক্যারেক্টার, তার মানে ওর ক্যারেক্টারটা চেঞ্জ করে ফেলছে। ওর আগের ক্যারেক্টার কি ছিল, লোয়ার লো বা লোয়ার হায়ার লো করে নিচে নামতেছিল। এখন কি করছে, এই হাই দ্বারা ব্রেকআউট করে দিছে, এবং একটা নতুন একটা হাই ক্রিয়েট করেছে। তার মানে কি, ওর ক্যারেক্টারটা সে চেঞ্জ করে ফেলছে। যখনই ওর ক্যারেক্টার চেঞ্জ করে ফেলবে, তখনই আপনি এখানে চক আঁকায় রাখবেন। আপনার কাজ এতটুকুই। তারপরে কি করবে, ও ব্রেকআউট করার পরে ও দেন অবশ্যই নিচে আসবে। আমি আগের কনসেপ্টে বোঝাইছি যে কেন আসবে, কারণ ওই যে 5 লাখ শেয়ার তার কেনা বাকি আছে, ওই 5 লাখ শেয়ার কেনার জন্য সে নিচে আসবে কতটুকু পর্যন্ত। তখন আপনি এই জায়গা থেকে, এইখানে তো একটা চার্ট প্যাটার্ন তো তৈরি হবে, এখানে কিছু ক্যান্ডেল তৈরি হবে, এই ক্যান্ডেলের মধ্যে এফবিজি এবং অর্ডার ব্লক খুঁজবেন। এরকম একটা জায়গাতে আপনি এফবিজি পাবেন অথবা অর্ডার ব্লক পাবেন। এফবিজি কি জিনিস, অর্ডার ব্লক কি জিনিস, একটু পরেই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, ওইটা বুঝলে আপনারা একবারে এক্স্যাক্টলি, মানে আপনারা স্ট্রাকচারটা বুঝতে পারলেন, কিন্তু আমার এন্ট্রি, মানে এই জায়গা থেকেই যে প্রাইসটা আসবে ঘুরবে, সেটা আমি আপনাকে শিখাই দেবো। যে প্রাইসটা তো আমার এইখান থেকেও ঘুরতে পারতো, যেহেতু এখানে একটা চক হয়েছে, এইখান থেকেও সে ঘুরতে পারতো, এখান থেকে ঘুরতে পারতো, সে এইখানেই আসবে কেন, সে এইখানে একটা অর্ডার ব্লক পাবেন অথবা এফবিজি পাবেন। হ্যাঁ, ওই কনসেপ্ট আমি আসতেছি, আপনাদেরকে বললে আপনারা বুঝবেন, শিখাইলে আপনারা বুঝবেন। দেন এইখান থেকে দেখেন নতুন করে এই যে হায়ার হাই ক্রিয়েট করে সে উপরের দিকে আসবে। আমি যেটা করি, এইখানে এন্ট্রি নেই, এই জায়গা থেকে আসলে এক্সিট নেই, আবার এখানে আসলে এন্ট্রি নেই, আবার এই জায়গায় এক্সিট নেই। তারপরে আমি প্রত্যেকটা সুইং ধরার চেষ্টা করি। আমি কখনোই এখানে কিনে এখানকার জন্য ওয়েট করি না, আমি সবটা সুইংই ধরার চেষ্টা করি। এই যে যেমন গত মার্কেটে আমাদের কি হয়েছে, আমি গত সপ্তাহে রবিবারে সব স্টক, আমার স্টকের পোর্টফোলিও 80% সেল করে দিয়ে বসেছিলাম। এই যে গতকাল আমি বাই সিগন্যাল পাইছি, গতকাল আবার আমি কেনা শুরু করছি, এবং আগামী রবিবার থেকেও কেনা শুরু করবো। আমি যেহেতু সিগন্যাল পাচ্ছি, আমি গ্রুপেও দিয়েছিলাম যে আমি বাই সিগন্যাল পাচ্ছি, অলরেডি আমার মোটামুটি কেনা শেষ। হ্যাঁ, যে স্টকটা আমি কিনেছি ওই স্টকটা নিয়েও আপনাদের সাথে আলোচনা। দেন এইখানে যখন একটা শেয়ার আপনি দেখছেন আপ ট্রেন্ডে চলে গেছে, তখন এই শেয়ারটা আপনি এনজয় করেন, মজা লন। তার মানে কি, আপনি যদি এই এরিয়াতে কিনে বসে থাকতেন, এই সব জায়গাতে কিনে বসে থাকতেন, আপনার সময় লাগতো 2 মাস, 6 মাস, 1 বছর। যখনই আপনি এই জায়গাতে কিনতেছেন, ওকে, তো যখন আপনি এই জায়গা থেকে যদি এন্ট্রি নেন, তাহলে আপনার এইখানে 2 মাস 6 মাস বসে থাকতে হবে। আর যদি আপনি এইখানে এন্ট্রি নেন, আপনি দেখবেন আপনার 7 দিন বা কেনার পর দিন থেকে বাড়া শুরু করতে পারে, এমনও হইতে পারে, এমনও পাইছি আমি স্টক, আমি যেদিন কিনছি তার পরের দিন থেকে হয়।
তো এমনও হইতে পারে যে আপনি এইখানে কিনছেন, কেনার পরে আপনার 7 দিন 15 দিন সর্বোচ্চ 1 মাস, আমি এসএমসি সবসময় বলি সর্বোচ্চ আপনি 1 মাসের মধ্যে। সো এই জায়গা থেকে আমি যখন কিনি আমি সর্বোচ্চ 1 মাসের একটা টার্গেট নিই। তো আপনি এটা কেনার পরে 5 দিন 7 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ সর্বোচ্চ 1 মাসের মধ্যে আপনি এইখানে হ্যান্ডসাম একটা প্রফিট পাবেন। সেইটা আমি সবসময় বলি 10% না 15% থেকে 30% 40-50% পর্যন্ত পাইতে পারেন। আমি অত বলি না যে প্রতি মাসে যদি আপনি আপনার পোর্টফোলিও টোটাল পোর্টফোলিও দিয়ে প্রতি মাসে যদি মিনিমাম 15% বাদ দিয়ে দিলাম, 10% যদি আপনি নেন বছর শেষে 120%। আর কিচ্ছু লাগে না, আপনার মার্কেট যতই খারাপ থাক যতই ভালো থাক আপনি এটা পাবেন। এই স্টকগুলো আপনি প্রত্যেক সময়ই পাবেন। ইন্ডেক্স খারাপ থাকলে কিছু কিছু স্টক কিন্তু দেখেন বাড়ে, যেমন গতবার বড় ইন্ডেক্সে কারেকশন হয়েছে, আলিপ ইন্ডাস্ট্রি ও বাড়ছে, আমার কাছে ছিল, আমার কাছে কিছু ছিল, আমি রাখছিলাম, আমি ওইখান থেকে প্রফিট নিয়েছি। হয়তো আমার পুরো পোর্টফোলিও ছিল না, বাট কিছু অংশ ছিল আমার কাছে। সো এইরকম যদি আপনারা ধরতে পারেন দেন আপনারা সবসময় দেখবেন যে মার্কেট বিপরীতেও কিছু স্টক থাকে আপনার এইরকম চার্ট প্যাটার্ন দিয়ে সে শুরু করবে। তাহলে আপনি যদি এখানে এন্ট্রি নেন, এইখানে যদি ধরেন এইখানে যদি এন্ট্রি নেন, তারপরেও আপনার কত পার্সেন্ট 35%, এটা এরকম আপনার মিনিমাম এরকম একটা অ্যামাউন্ট পাবেন। 15% থেকে শুরু করে 35-40% আপনারা পাবেন। দেন এই স্টকটা যখন রান করা শুরু করবে সে আবার দেখবেন উপরের দিকে এরকম বস করে করে উপরের দিকে উঠবে। হ্যাঁ, তো ও এরকম 3-4টা মুভ। হ্যাঁ, এখন আপনি বলবেন যে ভাই আমি টার্গেট কোন পর্যন্ত রাখবো, টার্গেট আমি শিখাই দিব। আমি এইখানে এন্ট্রি নিলাম, এইখানে অর্ডার ব্লক দেখেই এন্ট্রি নিলাম, এই জায়গাতেও সেম একই অবস্থা, আমি ওটা শিখাবো। বাট আপনার মার্কেট স্ট্রাকচারটা দেখেন, আপনার এসএমসির স্ট্রাকচারটা দেখেন। এইটা হচ্ছে ছিল আমার এসএমসির স্ট্রাকচার। সো আপনাদের এই এসএমসির স্ট্রাকচার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ, হুম, না 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 ডবল বটম হইতে পারে না, এরকম হইতে পারে, এরকম হইতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু কিন্তু আপনার এইটা এইরকম হওয়া যাবে না, এইটা অবশ্যই এরকম হইতে হবে। মানে চকটা যখন করছে নতুন করে হাই ক্রিয়েট করতেছে তখন অবশ্যই এইটার উপরে উপরে যে তাকে ক্লোজ দিতে হবে, নট শ্যাডো, একটা ক্যান্ডেলের শ্যাডো না, কিন্তু উইথ বডি সহকারে ক্লোজ দিতে হবে। সে এতটুকু হলেও ক্লোজ দিতে হবে তাকে। চক করার একটা মানে প্রথম শর্তই এটা, সে শ্যাডো দিয়ে চক করতে পারবে না, সে বডি দিয়ে মানে ক্যান্ডেলের বডি দিয়ে ক্লোজ করতে হবে। যারা আমার এইখানে ক্যান্ডেলের আসলে চিনেন না অনেকেই আছে, বা আমাদের নতুন ভাই ব্রাদার যারা ক্যান্ডেল সম্পর্কে পরিচিত না, আমার ইউটিউব চ্যানেলে আপনারা ক্যান্ডেল পরিচিত একটা ভিডিও আছে, ওইটা একটু দেখে নেবেন, তাহলে আপনারা ক্যান্ডেল সম্পর্কে ইজিলি জানতে পারবেন। ক্যান্ডেলটা অবশ্যই মাস্ট জানার আগে, আপনাকে একটা ল্যাঙ্গুয়েজ শেখার আগে আপনাকে ABCD শিখতে হয়, সরিয়ে ক খ শিখতে হয়। ওইটা সেম চার্ট প্যাটার্ন শিখতে হলে আপনাকে আগে ক্যান্ডেল কোন ক্যান্ডেলে কি কথা বলতেছে সেটা সম্পর্কে আপনাকে অবশ্যই অবগত হইতে হবে। সো এইটা, হ্যাঁ, হুম, তিনটা আপনার চকটা ধরবেন। আমি এইটুকুই বললাম যে আপনার এটা এইখানেও হইতে পারে, এটা ডাবল বটমও হইতে পারে, আবার এইরকম হইতে পারে, কোনো অসুবিধা নেই। আপনি আগে দেখবেন সর্বপ্রথম দেখবেন এই চকটা সে কি ধরনের আচরণ করছে, এই চকটা সে হয়েছে কিনা এটা দেখবেন। হ্যাঁ, এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে এটা পরে, এটা একটু অ্যাডভান্স লেভেলের। এই জায়গাটাতে ক্যান্ডেলের চেহারা কেমন, দুর্বল ক্যান্ডেলের চেহারা থাকলে এই চক টিকবে না আলটিমেটলি, বুঝছেন? এখানে স্ট্রং স্ট্রং ক্যান্ডেল থাকতে হবে। এই এই হ্যাঁ, এই ঠ্যাঙের মধ্যে স্ট্রং ক্যান্ডেল থাকতে হবে। আপনার দুর্বল ক্যান্ডেল থাকলে আপনি কখনোই দেখা গেল এইখানে এই সুইংটা হয়েছে, বাট এখানে কোনো এফবিজি বা অর্ডার ব্লক আপনি পানি নেই, তাইলে এই চক আলটিমেটলি টিকবে না। মানে রিড করার একটা বিষয় আছে, ওইগুলো আমি পরে শিখাবো, এখনই না, যখন আপনাকে অর্ডার ব্লক এবং এফবিজি শিখাবো তখন আপনি এটা পাবেন। হ্যাঁ, ওটা মনে করেন না যে এটা আমি দিব না ভাই, আমি দিব, সবই দিব। হ্যাঁ, কোনটা ভ্যালিড, মানে ভ্যালিড ইনভ্যালিড চক আছে। চকটা যে সবসময় ভ্যালিড হবে এমন না, সবসময় যে ইনভ্যালিড হবে এমন না, আপনাকে ভ্যালিড ইনভ্যালিডটা বুঝতে হবে। হ্যাঁ, বুঝলে আপনি তখন ধরতে পারবেন। তাহলে রবিউল ভাই আপনি কি বুঝতে পারছেন যে আসলে যে ডাবল বটম না হলেই না? হ্যাঁ, আপনার কোশ্চেনের অ্যান্সার পাইছেন? ওকে, এখন আরো নতুন ভাই ব্রাদার যারা আছে তাদের কি কোনো কোশ্চেন আছে, আমার বোঝাইতে কোনো অসুবিধা হচ্ছে কিনা বা কোথাও বুঝেন নাই একটু বলেন দাদা, একটু শুনি। একদম চিরাচারিত একটা জিনিস এখন দেখাবো, আপনারা দেখে অবাক হবেন।
মারাত্মক লেভেলের অবাক হবেন যে ভাই এটা কি শিখাইলেন, বা এটা কি শিখাইলেন না কি দেখাইলেন। চলেন আমি একটু আমাদের চার্টে চলে যাই, আমাদের ইন্ডেক্সের চার্টে চলে যাই। চার্টে গেলে দেখেন আমার চার্টটা কত সুন্দর ফ্রেশ। আমি সবসময় চার্টটা ফ্রেশ রাখার চেষ্টা করি। ধরেন এই পোর্শনটাই ধরেন, আমাদের ইন্ডেক্সের চার্টটা একেবারে ফ্রেশ। আমি কখনো ইন্ডিকেটর ইউজ করি না, এমএসিডি ইউজ করি না, আরএসআইও কিছু ইউজ করি না। বাজারে দেখবেন অনেকে ইন্ডিকেটর ইউজ করে, আরএসআই, এমএসিডি, ম্যাকডি, তারপরে আরো কি যেন কি ক্লাউড ম্লাউড হাবি যাবে, এত কিছু নামও ভাই আমি জানি না। হ্যাঁ বাবা একটা মিনিট, আমি একটু মনে আঙ্কেলদের সাথে আছে, আমি একটু পরে তোমার সাথে কথা বলতেছি। সরি আমার মেয়েটা রাখতেছিল। দেখেন এইখানে একটা ইন্ডিকেটরও আমি ইউজ করি নাই, একদম চার্ট ফ্রেশ, এবং ফ্রেশ চার্টের মধ্যে আমার আঁকা আঁকি একদম, চার্টের পিছনেও কিছু নাই, আগেও কিছু নাই, সম্পূর্ণ সাদা বডি। তো আমি আপনাদেরকে একটা বিষয় একটু খেয়াল করাই। দেখেন এখানে বাই ডিফল্টে একটা ম্যাকডি দেয়া আছে, 9 দিনের মুভিং অ্যাভারেজ পাইলাম এখানে মুভিং অ্যাভারেজ। চলেন এখন চলে যাই, দেখেন এটা আরএসআই পাইছি, এটা এমএসিডি পাইছি। সবাই মানে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম ক্ষেত্রে পপুলার, একেবারে পপুলার হচ্ছে ইন্ডিকেটর হচ্ছে এই তিনটা, মুভিং অ্যাভারেজ যেটা এটা, মুভিং অ্যাভারেজ, আরএসআই, ম্যাকডি। আমি যে ইন্ডিকেটরগুলোর ব্যবহার জানি না তা না, আমি জানি, অবশ্যই জানি, না জেনে তো ভাই এত দূর আসি নাই। আমি আগে সর্বপ্রথম যখন স্কুল লেভেলে পড়তাম তখন এগুলো শিখেই পড়েছি। দেখেন মুভিং অ্যাভারেজের নিয়ম কি? মুভিং অ্যাভারেজের নিয়ম হচ্ছে আমরা যখন এই রেখাকে ক্রস করে নিচে আসবে, এই রেখাকে ক্রস করে নিচে আসবে তখন সেল সিগন্যাল, এই রেখাকে ক্রস করে যখন উপরে যাবে তখন বাই সিগন্যাল, তাই না? তার মানে কি আমার এইখানে সে ক্রস করে নিচে আসলো, এইখানে যে ক্রস করে নিচে আসলো আমি সেল করে দিলাম। এইখানে যখন উপরে যাচ্ছে তখন আমি বাই করলাম, এখানে যখন উপরে যাচ্ছে তখন আমি বাই করলাম, মানে উপরে ক্লোজ দিচ্ছে, বডি সহকারে ক্লোজ দিচ্ছে। নিয়ম তো এটাই, মুভিং অ্যাভারেজের নিয়ম এটা। আচ্ছা এরপরে আসে আরএসআই আমরা কি করি? 70-এ গেলে আমরা সেল সিগন্যাল পাই, যখন 30-এর কাছাকাছি আসে বা এর আগ-পাশ কাছাকাছি আসে, বাই ডিফল্টে যেটা দেওয়া আছে যে এখানে 30-এ আসছিল, যখন আসার পরে দেন আবার 70-এ গেলে সেল সিগন্যাল। দেখেন এখানে কাজ করছে, এখানে 30-এ আসছে, আবার 70-এ গেছে, কিন্তু এই জায়গা থেকে আসছে 30-এ আসছে, বাট এইখান থেকে 30-এ আসার পরে আমার ইন্ডেক্স ছিল কততে? 5800। আলটিমেটলি শেষ পর্যন্ত সে কততে নামছে? 5000-এ নামছে। সো এইখান থেকে সে আর 70-এ যাইতে পারে নাই। তার মানে কি এই 30-এ আসলেই যে আমি কিনবো আর 70-এ গেলেই যে বিক্রি করবো, বিষয়টা এমন না। তারপরে দ্বিতীয়ত দেখেন ম্যাকডি কি করে? ম্যাকডি আমার এটা ক্রসওভার দিয়ে উপরে উঠবে বাই সিগন্যাল, এবং ক্রসওভার দিয়ে যখন নিচে আসবে সেল সিগন্যাল। এই তো ম্যাকডির অবস্থা। আচ্ছা এই তিনটার বিষয় আপনারা ভালো করেই জানেন, যারা মার্কেটে আছেন তারা ভালো করে এইগুলা জানেন। আমি আপনাদেরকে একটা ভুল ধরাই দিচ্ছি। দেখেন এইখানে আমি সেল সিগন্যাল পাইছি, ভালো কথা, ম্যাকডি অনুযায়ী আমি এইখানে সেল সিগন্যাল পাইছি। এইখানে কি এটা কি মুভিং অ্যাভারেজ অনুযায়ী আমি এখানে সেল সিগন্যাল পাইছি, ভালো কথা। এখানে সে কি করছে? সে ক্রসওভার দিচ্ছে। তার মানে কি যারা ইন্ডিকেটর বেস ট্রেড করে তারা এখানে সেল বাই সিগন্যাল পাইছে, এখানে এন্ট্রি নিছে, আলটিমেটলি ধাপাস। দেখেন আলটিমেটলি ধাপাস। এখানে টিকে নাই, কেন টিকে নাই? আমার কোশ্চেনের অ্যান্সার সবাইকে দিতে হবে, কেন টিকে নাই এখানে বলেন ভাই, কেউ কি বলতে পারবেন? হ্যালো, আচ্ছা আচ্ছা, ওকে আমি কোশ্চেন অ্যান্সার পাইছি। দেখেন আলটিমেটলি এখানে টিকে নাই। আচ্ছা চলেন আরএসআই দেখি। হ্যাঁ আরএসআই ধরেন আপনার বাই সিগন্যাল দিচ্ছে কততে? 43-44 আছে বাই সিগন্যাল, আরএসআই আপনার বাই সিগন্যাল দিচ্ছে। ম্যাকডি কি করছে? এমএসিডি কি করছে? দেখেন এই জায়গাটা থেকে এমএসিডি কি করছে? এমএসিডি ক্রসওভার দিচ্ছে, আপনাকে তিনটাই বাই সিগন্যাল দিচ্ছে। আপনি ইন্ডিকেটর বেস ট্রেড করলে এইখানে অবশ্যই ধরা খাবেন, মানে খাবেন। এবং অলরেডি দেখেন এইখানে, দেখেন আপনি চারটে সাথে একটু মিলান, দেখেন এইখানে কিন্তু ধরা খাইছে আলটিমেটলি। এবং সেকেন্ড টাইমও আপনার এখানে বাই সিগন্যাল দিছে। দেখেন মুভিং অ্যাভারেজ উপরে গেছে, আবার ক্রসওভার দিছে, ক্রসওভার দেওয়ার পরে যে আরএসআই মোটামুটি 48, মোটামুটি আপনার বাই রেঞ্জের কাছাকাছি, এইখানেও ধরা গেছেন। আলটিমেটলি এখানে কত? 5600। আলটিমেটলি আপনি এইখানে এই পর্যন্ত আপনাকে দেখতে হয়েছে। তার মানে কি আপনার এইখানে আপনি বহুত চালাক মানুষ, অনেক চালাক মানুষ। আপনি এখানে সেল সিগন্যাল দেখে আপনি সেল করে বসে আছেন, কিন্তু আপনাকে এইখানে তো লোভ দেখাইছে, ভাই অনেকখানি কমছে, তুই কেনার পরেও আবার এতখানি দেখাইছে, আবার মনে করছেন এই জায়গা টিকে নাই, তাহলে এইখানে টিকবে, আবার এইখানে ফেলাইছে। দেখেন আলটিমেটলি আপনি মনে করছেন এখানে সেল করছিলেনই,
দেখেন আপনাকে ম্যানিপুলেশন কিভাবে করে বাজারে, এইখানে আপনি সেল করছেন, আপনি জানেন আমি সেল করছি, আমি আর বাই সিগন্যাল না পাবেন তো কিনবো না। আপনাকে 1 2 এই দুইটা ফেক অ্যালার্মিং দিছে, আপনাকে ফেক মুভ দিছে, আপনাকে এই জায়গাতেও ম্যানিপুলেশন করছে। আলটিমেটলি আপনাকে প্রাইস এই পর্যন্ত দেখতে হয়েছে, যেটা আমি দেখি না। এখন দেখেন মজার বিষয় কি, এইখানে কোনোটা চক হয়েছে, আমি একটু আগে দেখাইছি কোনোটা চক হয়েছে, কোনোটা কিন্তু চক হয়নি, কোনোটা চক হয় নাই। আচ্ছা, এটা পরে যাচ্ছি। শুধু কি ডিএসসিএক্স বলবেন যে ভাই শুধু ইন্ডেক্স দেখাচ্ছেন আর কিছু দেখাবেন না? ইন্ডেক্সে আছে, দেখেন আমার হাতে থাকার স্টক, আমার এই স্টকগুলো আমি এখন ট্রেড করতেছি, ট্রেডেবল স্টক। দেখেন এইখানে কি করছে, মুভিং এভারেজ উপরে দিচ্ছে, দেন ধাপাস, আবার এই যে আপনাকে লোভ দেখাইছে, আবার ধাপাস, এই যে আবার লোভ দেখাইছে, আবার ধাপাস। দেখেন একটাও কিন্তু চক করে নাই, আমি সবগুলোই লোয়ার লো করে আসছে। চক করছে কোথায়, যা এই যে চক লিখে রাখছি। হ্যাঁ, যদিও এটা চক না, চক আমরা হয়তো বা এইটা ধরতে পারি, ওটা ছোট অ্যাঙ্গেলে ছিল তখন আমি চক ধরছি, ওটাও ধরা যায়, অসুবিধা নাই, ওটা আইডিএম বলে। যাই হোক, ওইটা পরের বিষয়, আমি পরে বুঝাবো। এখানে একটা চক করছে, দেখেন এন্ট্রি নিলে আপনি এখানে নিতে পারেন, অথবা আমি যেমন একটা ট্রেড করেছি অলরেডি, এটা চক ধরে এটা একটা সুইং হয়েছে, অবশ্যই এটা সুইং, আপনারা প্রথমে এটা ধরেন, এটার পরে ব্যাখ্যা আমি দিব। এটা একটা সুইং, আর আলটিমেটলি এই জায়গায় দেখেন আমার অর্ডার গুলো কাকা আছে, আমি এইখান থেকে এই পর্যন্ত ট্রেড করছি। তার মানে দেখেন এইখান থেকে এই পর্যন্ত ট্রেড করলে, এইখান থেকে এই পর্যন্ত ট্রেড করলে কত পার্সেন্ট, 41%, আমি 35%এই বেরিয়ে গেছি। কয় দিনে? এই যে দেখেন প্রাইস যদি আমি এইখানে দেখি কয় দিনে। আচ্ছা, দিনটা এখানে দেখাচ্ছে না, এটাতে দিয়ে দেখতে হবে। ষোলো কার্য দিবসে 42%। আর কিছু লাগে? কিচ্ছু লাগে না। দেখেন, আচ্ছা বলবেন যে ভাই আপনি শুধু এমএসিডি দেখাইছেন, মুভিং এভারেজ দেখাইছেন, আপনি আরএসআই দেখেন আরএসআই আপনাকে বাই সিগন্যাল দিচ্ছে, আরএসআই আপনাকে বাই সিগন্যাল দিচ্ছে। দেখেন একদম জিরোতে চলে আসছে, আরএসআই জিরোতে চলে আসছে, তারপরেও এটা পড়লো কেন? আমার কথা তারপরেও এখানে টিকলো না কেন, পড়লো কেন? দেখেন এই যে এখানে আরএসআই কত হয়েছে, 87 চলে আসছে। আপনি কিনছেন, কেনার পরে আবার একটু প্রাইস আপনাকে লোভ দেখাইছে, লোভ দেখানোর পরে আলটিমেটলি বাড়ে নাই, সে ধাপাস। এইখানে আমার কি বলে মুভিং এভারেজ, আরএসআইও সিগন্যাল দিচ্ছে, এবং ম্যাকডিও দেখেন এই জায়গাটা দেখেন, একটু খেয়াল করেন, সহজে খেয়াল করেন, ম্যাকডিও আমাকে ক্রস ওভার দিছে, তিনটাতে আপনাকে ক্রস ওভার দিছে। মানে এই তিনটা ইন্ডিকেটরই আমাদের বাজারে সবসময় মানুষ কাজ এটা দেখেই বাই সেল করে, এবং এই জায়গাটারই ফাঁসে মানুষ, এবং স্মার্ট মানি এইসব জায়গা থেকেই সে ইনভলভ করে, এবং আরেকটু অ্যাডভান্স লেভেলে যারা চিন্তা করে তাদেরকেও ফাঁসায়। আমি ওটা দেখাবো তাদেরকে কেমনে ফাঁসায়। দেখেন এই জায়গাতেও সেম, এই যে আরএসআই এখান থেকে উপরে গেছে, এইখানে ক্রস ওভার দিছে, এই যে এই জায়গাতে ক্রস ওভার দিছে, দিয়ে একটু পুলব্যাক দিয়েছে, দেন আবার ধাপাস। এখন বলবেন হ্যাঁ ভাই এইখানে তো টিকছে, এইখানে যে ভাই এখানে টিকবে, কারণ এখানে চক হয়েছে, আপনার এসএমসি অনুযায়ী এখানে চক হয়েছে, এটা টিকবে। আপনাকে বুঝতে হবে যে কোনটা টিকবে কোনটা টিকবে না, এটাই তো আইডেন্টিফাই করা হচ্ছে এসএমসির কাজ। দেখেন এই জায়গাতে একটা চক হয়েছে, তার মানে আমি বুঝতেছি এটা টিকবেই। দেখেন আলটিমেটলি কি হয়েছে, মুভিং এভারেজের নিচে এসে আমাকে বাই সিগন্যাল দিছে। আমি এই যে এখানে অর্ডার গুলো কাকি রাখছি, এই যে এখানে দেখেন এই যে গাঢ় কালারের হচ্ছে ইয়াটা, এই যে গাঢ় কালারের হচ্ছে এই বক্সটা, এই যে এখানে একটু বোল্ড করা এই বক্সে আমি এইখানে এন্ট্রি নিছি। আমি কিন্তু এই কি বলে ইন্ডিকেটর নিচে আইছে না উপরে গেছে, এগুলো জীবনও কোনো চোখে দেখেন, আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য আমি দেখাইলাম। শুধু অক্সিজেন না, চলেন আরো দেখাই। বিডি ফাইন্যান্স আমার একটা মিনিট, আমি এটা একটু বুঝাই নেই, আমি আপনার প্রশ্ন নিব, আমি আপনার একটা প্রশ্ন নিব, অসুবিধা নাই। দেখেন এইখানে ক্রস ওভার দিছে, এখানে কি ক্রস ওভার দেয় না, এই যে ক্রস ওভার ক্লোজিং ও দিচ্ছে। দেখেন এটাও পুলিশ সিগন্যাল দিচ্ছে যে এটা আমার এখন নেওয়ার মতো আছে, 37-এ আসছে, তাহলে এখন আমি নেই, কিন্তু আলটিমেটলি ধাপাস। পরে আবার কি করছে, আবার ওঠার চেষ্টা করছে, যে মুভিং এভারেজের উপরে যা ক্লোজ দিছে, এবং এই জায়গা থেকে দেখেন আরএসআই উপর দিকে গেছে, আমার ম্যাকডিও ক্রস ওভার দিয়ে উপরে উঠছে। তার মানে কি এখানেও আপনি ধরা, এখানে যদি কিনেন 23 টাকা 24 টাকা লেভেলে, কিন্তু আলটিমেটলি প্রাইসটা কত আছে, দেখেন আলটিমেটলি প্রাইসটা আছে কয় টাকা, 13 টাকা 12 টাকা লেভেলে প্রাইস চলে আসছে, 12 টাকা 13 টাকা, হ্যাঁ 13 টাকা লেভেলে প্রাইসটা চলে আসছে। তার মানে কি আলটিমেটলি আরো অর্ধেক প্রাইস নামছে। আমি কিন্তু ট্রেড কিন্তু এই 13 টাকাও নেই, আমি নিছি এইখানে অথবা এইখানে, আমি এইখানে ট্রেড নিছি 16 টাকা লেভেলে, 16 টাকা লেভেলে নিয়ে আমি এইখানে বেরিয়ে গেছি 22 টাকা 23 টাকা লেভেলে। উনি আমার আগের থেকে পরিচিত, উনিও কিন্তু এই লেভেলে কিনে এই লেভেলে বিক্রি করছে, খুব সুন্দর হ্যান্ডসাম প্রফিট পাইছে। দেখেন হ্যাঁ এইখানে দেখেন আপনার যেইখানে এসএমসি কাজ করতেছে সেইখানে আপনার ইন্ডিকেটর ঠিকই কাজ করতেছে।
আপনি একটু একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না আপনারা, দেখেন এইখানে ইন্ডিকেটর আমাকে মার্ক করতেছে, এইখানে মার্ক করে দিছে যে এখন উপরের দিকে গেছে। দেখেন উপরের দিকে গেছে, আলটিমেটলি টিকে নাই, কিন্তু ও আসছে এই জায়গাটাকে একটা অর্ডার ব্লক আছে, এইখানে একটা অর্ডার ব্লক আছে। অর্ডার ব্লক কি জিনিস আপনাদেরকে বুঝাবো। সে ওইখান থেকে ট্যাপ করে উপরে গেছে। দেখেন ইন্ডিকেটর কিন্তু ঠিক এইখানে ঠিকই কাজে দিছে, এখান থেকে প্রাইস কিন্তু বাড়ছে আলটিমেটলি, কিন্তু এইখানে এসএমসি আপনাকে সিগন্যাল দিচ্ছে, সে কারণেই আপনাকে হচ্ছে ইন্ডিকেটর সিগন্যাল দিচ্ছে। হ্যাঁ বলেন ইয়া ভাই, আপনি বলেন নিলয় ভাই। জি। হুম। আচ্ছা, আমি আপনাকে ডাউন টেন না আপ টেন। আচ্ছা, আপনি খুব অ্যাডভান্স লেভেলের কোশ্চেন করছেন, ধন্যবাদ আপনাকে। দেখেন এই জায়গা থেকে তো আপনি বলতেছেন যে 75 আরএসআই 75 চলে গেছে, তাই না? এখানে আরএসআই 75 চলে গেছে, এইখান থেকেই প্রাইসটা পড়ছে। হ্যাঁ পড়ছে। এটা আরএসআই যে ডাউন আসবে এইটা আমার আরএসআই না দেখলেও বুঝবো। দেখেন আমি আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করতেছি, আরএসআই আরএসআই যে এইখানে 70-এর 73 পর্যন্ত গেছে, এটা আমি আরএসআই কখনো দেখিও না, ওইভাবে করিও না, আগে করতাম এখন করি না। এখন আমি শুধু চার্ট প্যাটার্নটাই দেখি, এবং এই দিনই আমি বেরিয়ে গেছি, এই দিনই বেরিয়ে গেছি। কিন্তু আরএসআই আপনি পরে দেখতেছেন ডাউন ট্রেন্ড হয়েছে, যখন আপ ট্রেন্ডে ছিল আরএসআই এর মুখ মুখ তখন উপরের দিকে থাকে, আপনি বুঝবেনও না যে আরএসআই ডাউন ট্রেন্ডে আসতেছে ওই দিনটাতে, এই দিনে আপনি বুঝবেনও না। কিন্তু আপনি দেখতেছেন আরএসআই লিমিট কত সেটা দেখতে পারতেছেন, কিন্তু আরএসআই তির্যকমুখী থাকে, মানে উপরের দিকে মুখ দেয়া থাকে, তখনও ঘুরে নাই। কিন্তু এইখান থেকে যে ঘুরতেছে এটা আমি বুঝতে পারি, এটা আপনিও বুঝতে পারবেন, এসএমসিটা শিখেন। এখন আমরা জাস্ট আপনার বেসিকটা শিখাইলাম, আপনি এই আরএসআই যে এইখান থেকেই ঘুরবে ওইটা আমি আপনাকে শিখাই দেব, বুঝাই দেব। কিন্তু আপনি দেখেন, আপনি আপনি যেটা বলতেছেন, হ্যাঁ আপনি আপনি যেটা বলতেছেন আমি, না না শোনেন শোনেন, তারপরও আছে দেখেন। আরএসআই আরএসআই এখানে কত, 16, বুঝেন কিন্তু নিচের দিকে 16। আমার ইয়া ছিল কত পর্যন্ত, 5800, ইন্ডেক্স ছিল লেভেল কত 5800, এখান থেকে ঘুরলো না কেন? সে আলটিমেটলি এই 16 লেভেল 17 লেভেলে, এইখানেও কিন্তু 16 17 বা 20 লেভেলের মধ্যে, কিন্তু আলটিমেটলি সে 5000 আসছে কেন? এখান থেকে তো ঘোরা উচিত ছিল ওর, তাই না? লজিক আছে নাকি তাই বলেন, কথার কি লজিক আছে? ওর ঘোরা উচিত ছিল না এখান থেকে? এখান থেকেই তো ঘোরা উচিত ছিল, কিন্তু আলটিমেটলি সে আমার একই আরএস এর মান এক জায়গায় রেখেই, আরএস এর মান একটা জায়গায় রেখেই ও প্রাইস কারেকশন হয়েছে। ঠিক তেমনই আরএস এর মান একটা জায়গায় রেখেই ডিস্ট্রিবিউশন হয়, যদি এটা বিপরীত চিন্তা করেন আপনি। বিষয়টা বুঝছেন? এরকম কোনো জায়গায় আছে কিনা আমি আপনাকে দেখাইতে পারি। হ্যাঁ এই যে এই জায়গাটাতে দেখেন, দেখেন আরএসআই 70-এর উপরে কতদিন, এইখানে 70-এর উপরে গেছে, তার মানে এইখান থেকে এতখানি প্রাইস আপ হয়েছে, এতখানি ইন্ডেক্স আপ হয়েছে, কিন্তু আরএসআই এইখান থেকে কারেকশনে যায় না, সে আলটিমেটলি উপরের দিকেই রয়েছে। কারণটা কি? কারণটা ওই স্মার্ট মানি, আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, এটুক এটুক তো ক্লিয়ার সবাই? জি। জি। কোনটা? অক্সিজেন? গেলাম দাদা। হুম। পাচ্ছেন না? আমি তো পাচ্ছি। এ ক্যান্ডেল ভাই, এই ক্যান্ডেল, কারণ এটুক ম্যানিপুলেশন হয়েছে ভাই, এটুক ম্যানিপুলেশন হয়েছে। এটা আপনি আগের আমার ক্লাস করছেন তো, এই জন্য আপনি কোশ্চেনটা করতে পারছেন আর কি। যাই হোক, এই যে এই জায়গাটাতে হয়েছে কি, এইটা বাই সিগন্যাল দিয়েছে কিন্তু ভলিউম একটু কম ছিল, যে কারণে ওদের কেনা হয় নাই, মানে কেনা শেষ হয় নাই। আমি কিন্তু একটু আগে বলছি আপনাদেরকে, এইটুকে ওরা আবার কিনছে, এই জায়গাটাতে ম্যানিপুলেশন হয়েছে। মানে আলটিমেটলি কিন্তু এই অর্ডার ব্লকের নিচে সে আসে নাই, এই জায়গা থেকে একটু ম্যানিপুলেশন হয়েছে সে। এইখানে আমার বাই সিগন্যাল, আমি এখানে কিনে বসেছিলাম, কিন্তু কিন্তু হয়তো বা আমার পরের দিনে লাভ লাভ দেখা উচিত ছিল, আমি লাভ না দেখে আমার এই কয়টা দিন অপেক্ষা করতে হয়েছে। হ্যাঁ পরে পরে কিন্তু ধাপ ধাপ করে উপর উঠছে, দেখেন ধাপ ধাপ করে উপর। বোঝা গেছে? ক্লিয়ার আপনি? এবং এবং এই যে দেখেন, এই যে একটা সেল সিগন্যাল, এটা এটা
হ্যাঁ, আপনি তো আমার ভিডিও দেখেন, আমি বুঝছি আপনি তো আমার ভিডিও দেখেন, আপনি এসএমসি এবং প্রাইস অ্যাকশন দুটো মিলাচ্ছেন। এখানে কিন্তু আমি শুধু এসএমসি করাচ্ছি, প্রাইস অ্যাকশন কিন্তু এখনো আসে নাই। হ্যাঁ, প্রাইস অ্যাকশন আমি এটা বলতাম আপনাকে, যেহেতু কোশ্চেন করছেন আপনার কোশ্চেনের অ্যান্সার দিলাম। এবং এবং আন্দোলন ছিল, ইয়েস 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 ইয়েস, মার্কেট খারাপ ছিল, ইন্ডেক্সের খারাপ ছিল, হ্যাঁ ঠিকই ঠিকই ধরছেন। তো এত কিছু মনে থাকে না ভাই, আসলে আমি একটু আমার যেখানে সিগন্যাল পাই আমি সেখানেই এন্ট্রি নিই। একদম আমার আমার কোনো ওইরকম নাই, কি পরিস্থিতি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে, মার্কেট কন্ডিশন কি ওইরকম না। দেখবেন যে যতই খারাপ থাক যতই ভালো থাক দেশের পরিস্থিতি, কিছু স্টক আপনার বাড়বে কমবে, দেখবেন পার্টিকুলার কিছু না কিছু স্টক বাড়বে কমবে। আপনি এটা জানতে জানতে পারলে আপনি খারাপ মার্কেটে আপনি ব্যবসা করতে পারবেন কোনো এজি। আমি আপনাকে বললাম কি যে আপনি বছর শেষে হ্যান্ডসাম একটা প্রফিট আপনি মেক করতে পারবেন, প্রতি মাসেই করতে পারবেন। এই 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 জায়গাতে আমি সেল করছি, দেখেন এইখানেও সেল করছি, এইখানেও সেল করছি, এইখানেও সেল করছি, এই 3 দিন ভরে আমি সেল করছি। যাই হোক, এটা এটা পরে বুঝাবো। So, হ্যাঁ হ্যাঁ, ম্যানিপুলেশন হয়েছে, ইয়াস 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 ইয়াস। এই যে দাদা দাদা খুব সুন্দর একটা জিনিস ধরছে, দাদা আমার সাথে ট্রেড করে তো উনি জানে। দাদা খুব সুন্দর একটা ট্রেড ই ধরেছে। দেখেন অনেকেরই কি হয় এই জায়গা থেকে, অনেকেরই যদি এইখানে বাই সিগন্যাল পাইছে, বুলিশ ক্যান্ডেল পাইছে, সে কি করে এইখানে এন্ট্রি নিছে অথবা পরের দিন এন্ট্রি নিছে, নেওয়ার পরে এই ক্যান্ডেলের নিচে ক্লোজ দিলে বা এই ক্যান্ডেলের নিচে চলে আসলে অনেকে এইখানে এসএল রাখছে, মানে স্টপ লস রাখছে, এখান থেকে বেরিয়ে গেছে, অথবা এই ক্যান্ডেলও বেরিয়ে গেছে, বেরিয়ে যাওয়ার পর আলটিমেটলি এই যে ধাপাস উপরে গেছে। তার মানে কি এইখানেও ম্যানিপুলেশন হয়েছে, ওই যে আমি একটু আগে আপনাদেরকে চার্টের মধ্যে যেটা বুঝাইলাম, এখানেও ম্যানিপুলেশন হয়েছে, এসএল হান্টিং করছে, স্টপ লস হান্টিং করছে, এবং আলটিমেটলি তাকে ধরাই দিছে। মানে এই জায়গায় বলে লিকুইডিটি, মানে এসএমসির ভাষায় বলে লিকুইডিটি, স্টপ লস হান্টিং অন্য জিনিস, মানে এসএমসির ভাষায় এটাকে বলে লিকুইডিটি গ্রাফ। তো এইখানে লিকুইডিটি ছিল বা এসএল ছিল, যেটাই বলেন, যে যে ভাষাই বলেন, কারণ আমি এগুলো শিখছি দেখি এতগুলো টার্মস আমি জানি। এটা হচ্ছে লিকুইডিটি, এবং নর্মাল হচ্ছে ইয়া ভাষায় কি বলে, প্রাইস অ্যাকশনের ভাষায় স্টপ লস হান্টিং বলে, আর হচ্ছে এসএমসির ভাষায় বলে লিকুইডিটি গ্রাফ, একই কথা, দুটো একই জিনিস। তো এখান থেকে লিকুইডিটি নিয়ে সে উপরের দিকে গেছে। আচ্ছা, অসুবিধা নাই ভাই, অসুবিধা ভাই, কোশ্চেন থাকলে করবেন, বড় ভাই কোশ্চেন থাকলে করবেন, আপনি আপনার জানার দরকার আছে না অবশ্যই। শোনেন, কোশ্চেন করার সময় কখনো লজ্জা বোধ করবেন না, কোশ্চেন করার সময় কখনো লজ্জা বোধ করবেন না। আচ্ছা, এইখানে এইখানে আর একটা কথা আছে, আপনারা হয়তো বা খেয়াল করছেন কিনা, বা যারা আমার একটা ফ্রি সেশন ছিল ওইটা যারা করছে, বা এইখানে আর এক বড় ভাই আছে আমার, ওই বড় ভাইও এসএমসি নিয়ে কাজ করেন, উনিও বলবেন যে ভাই এই জায়গা থেকেও তো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, তা আপনি কেন এইখানে আঁকলেন, আপনি এইখানে কেন আঁকলেন? সো এইরকম ফেয়ার ভ্যালু গ্যাপ আপনি একটা সুইং এ যে একটাই পাবেন এমন না, অনেকগুলা সুইং এই পাবেন, অনেকগুলা সুইং এই পাবেন। আমি আপনাদেরকে কনফিডেন্স সিমেন্টে আছে কিনা একটু দেখি। হ্যাঁ, এইখানে আছে, দেখেন এই যে কনফিডেন্স সিমেন্টে একই একই সিনারিও, একই সিনারিও। আমি আইডিএমটা এখন আনতেছি না, আইডিএমটা কাজে লাগবে আমাদের পরে, এটা কোর্স ইন ডেপথে কোর্স যখন করবেন তখন আইডিএমটা কাজে লাগবে। দেখেন এইখানে একটা অর্ডার ব্লক, এটাও কিন্তু একটা অর্ডার ব্লক, এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। আমি এটা একটু মুছে দেই আপনাদেরকে একটু জানানোর জন্য, পরে বলবেন যে ভাই এইটা কেন হইলো আর ওইটা কেন হইলো না। এইখানে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, একদম স্পষ্ট ফেয়ার ভ্যালু গ্যাপ, কিন্তু এই ফেয়ার ভ্যালু গ্যাপ অনার করে নাই, সরি, এই ফেয়ার ভ্যালুকে অনার করে নাই। এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এবং এইটা একটা অর্ডার ব্লক, এই অর্ডার ব্লককে সে অনার করছে। কোশ্চেন তো আপনারা করবেন না, আমি করে দিলাম আপনাদের কোশ্চেন। এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপের অর্ডার ব্লক হলো এইটা, এই ক্যান্ডেলটা, তাই না? সো এটাকে অনার করছে, বাট আলটিমেটলি এই অর্ডার ব্লক পর্যন্তই আসছে, এই অর্ডার ব্লক পর্যন্তই আসছে। দেখেন এই যে পিন নেমে গেছে, এই অর্ডার ব্লক থেকেই উঠছে, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু এই অর্ডার ব্লক থেকে আসছে। এখন আপনারা বলবেন যে ভাই তাহলে এইখানে এই এফবিজি বা এই অর্ডার ব্লককে রেসপেক্ট না করে সে নিচেরটা পর্যন্ত কেন আসলো, এটা একটা কোশ্চেন আছে। এটা বড় সাবজেক্ট, এটা বুঝাইতে গেলে আর একটা ক্লাস নিতে হবে আমাকে, আসলে এই স্বল্প সময়ের মধ্যে পারবো না, কিন্তু এইগুলো আপনাকে জানতে হবে, বুঝতে হবে। যদি অ্যাকুরেসি ভাবে আমি আপনাকে জাস্ট মার্কেট স্ট্রাকচারটা বুঝাই দিলাম, এর থিওরিটিক্যাল বিষয়টা বুঝাই দিলাম, এবং কিভাবে কাজ করে, আপনারা একটা সুইং এ 3-4টা করে এফবিজি অর্ডার ব্লক পাবেন, তখন আপনি কনফিউশন হবেন,
ভাই আমি কোনটা ধরবো, আমার কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড। এটার মধ্যে অর্ডারগুলো কেপিবিজির মধ্যেও ভ্যালিড ইনভ্যালিড আছে, চক বসের মধ্যে ভ্যালিড ইনভ্যালিড আছে। সো আপনাকে আগে বুঝতে হবে কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড। আগে আপনাকে জানতে হবে যে কোনটা বস কোনটা চক। এটা যদি না জানেন তাহলে আপনি ভ্যালিড ইনভ্যালিড খুঁজে আপনি কি করবেন, কিছুই করবেন না। এই জায়গাতে কোশ্চেন আছে, তো এই কোশ্চেনগুলো জানার জন্য হইলেও নেক্সট টাইম যখন কোনোদিন আমরা বসি বা নেক্সট টাইম যখন আমরা একটা জায়গায় হব তখন হয়তো বা এইগুলো আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। এগুলো নিয়ে ক্লাস করতে হলে ইন ডেপথে, মানে এই এসএমসির ক্লাসই আছে 20-25টা, একদিনে তো ভাই কভার করা সম্ভব না। এইগুলা নিয়ে কভার করতে হলে আপনাদেরকে একটু সময় দিতে হবে, আমাকেও আপনাদেরকে একটু সময় দিতে হবে, এই আর কি। তো ওইভাবে করে ক্লাস আসলে আপনারা জানেন একটা ক্লাসের তো একদিন ক্লাস একটা শ্রেণীতে তো একদিন ক্লাস হয় না। সো 6-7 ক্লাস পার করতে হইলে আপনাকে 8-এ উঠতে হইলে আগে তো 6-7 শেষ করে তারপরে উঠতে হবে। সো ওইটাই বিষয়।